আমি এখন দাঁড়িয়ে রয়েছি ক্রাবির একটা সিক্রেট বিচে। এই বিচটাকে আবার বাইরে দেখি লেখাও রয়েছে 18+ বিচ বলে। তার কারণটা কি? কুমিরের মাংস দেখেছেন, কুমিরের দাঁতের মাঝখান দিয়ে আমি যাচ্ছি। এতদিন আমি জানতাম এই জিনিসটা অন্য কিছু, বাট এখানে এসে আমি জিনিসটা বুঝছি এই জিনিসটা আবার অন্য কিছু। এখানে পুজো করা হয় রীতিমতো। দেখুন, আমি ভাই বেশি কিছু বলতে চাই না। এখানে কুমিরের কঙ্কাল রাখা আছে, ছোট ছোট কুমিরের মাথা, এগুলো ছোট কুমিরের মাথা, কুমিরের চামড়া। আমার পিছনের জায়গাটা দেখে আমার মনে হচ্ছে না সবটা আপনাদের ক্যামেরায় ধরে দেখাতে পারবো। 3 দিন ফুকেট শহরে থাকার পর আজ পালা থাইল্যান্ডের আরেক সমুদ্র নগরী ক্রাবি যাওয়ার। তাই সকাল সকাল গাড়িতে করে পৌঁছে গেলাম ফুকেটের ফেরি পেয়ারে। সেখান থেকেই আজ ফেরি করে আমরা যাব ক্রাবি। সাধারণত ফুকেট থেকে ক্রাবি বা ক্রাবি থেকে ফুকেট যাওয়ার জন্য এটাই সহজলভ্য উপায়। তাছাড়াও বিমান পথে কিংবা সড়ক পথেও আপনারা যেতে পারেন, তবে এই ক্ষেত্রে ভাড়া বেশ খানিকটা কম। এই ফেরিগুলোর আয়তন কিন্তু বেশ অনেকটাই বড় এবং ভেতরে বসবার জন্য রয়েছে প্রচুর মানুষের আসন। রয়েছে ভিআইপি ক্লাস থেকে শুরু করে ইকোনমি ক্লাস এবং খাবার দাবারের সুবিধা। এই ফেরির টিকিট সাধারণত অনলাইনের থেকেও লোকাল এজেন্টদের থেকে কাটলেই বেশি সুবিধাজনক। প্রায় ঘন্টা 1.5-2 মতন পথ এভাবেই নীলাভ সবুজ সমুদ্র রাশির মাঝে চলল আমাদের ফেরি। তারপর ওই যে দূরে দেখা যায় সমুদ্র নগরী ক্রাবি। আবার এই ফেরির টিকিটের সঙ্গেই যোগ রয়েছে হোটেল থেকে পিক আপ এবং ক্রাবিতে হোটেল অব্দি ড্রপেরও ব্যবস্থা। সেই গাড়ি করেই আমরা পৌঁছে গেলাম আমাদের ক্রাবির 4 তারকা মানের হোটেলে। এই সমস্ত কিছুই বুকিং আমাদের আগে থেকে করা ছিল ডিসকভার থাইল্যান্ডের মাধ্যমে। হোটেলে প্রবেশ করে আমরা এখন অফিসিয়াল কাজকর্মগুলো শেষ করি, যেটা অসাধারণ সুন্দর। আর আমি করি, তারপর আপনি গোটা হোটেলটা রিসর্টটা ঘুরিয়ে দেন। রিসেপশনে চেক ইনের অফিসিয়াল কাজকর্ম সেরে চলে গেলাম আমাদের হোটেলের মেন সেকশনে। এই হচ্ছে আমাদের এবারের ক্রাবির আস্তানা, দুর্দান্ত এক 4 তারকা মানের হোটেল। বেশ কিছুটা ঘোরাঘুরি করে ব্যাগপত্র নিয়ে আমি আর রৌনক পৌঁছে গেলাম আমাদের রুমে। সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি, তাই রেস্ট হয়নি। তাই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চলে এলাম ব্রেকফাস্ট এরিয়াতে। ব্রেকফাস্ট করেই আর কতক্ষণ নিজেকে আটকে রাখা যায় বলুন তো এরকম সুন্দর সুইমিং পুল আর ওয়াটার পার্ক দেখে। তাই ঝাপাঝাপি করতেই চলে এলাম আমি আর রৌনক। এই ওয়াটার স্লাইডটা কিন্তু দারুণ। আমি আর রৌনক আজ সারাদিন ঘুরে দেখবো এই ক্রাবি। প্রথমেই চললাম ক্রাবির একদম পাশেই এখানকার সব থেকে জনপ্রিয় সি বিচে। আর দেখুন ক্রাবি কতটা প্রাকৃতিকভাবে সুন্দর, একেবারে সবুজে মোড়ানো। দেখুন আমরা একেবারে হাঁটছি সমুদ্র পাড় ধরে। সমুদ্র পাড়টা কি সুন্দর আপনাদের দেখায়। দেখুন চারিদিক গাছ, একেবারে সমুদ্র পাড় গাছ দিয়ে ঢাকা, শান্ত স্নিগ্ধ। তার মাঝখান দিয়ে রোদ ছায়া করে হাঁটছি। এইদিকে সব বড় বড় হোটেলগুলো রয়েছে, রেস্তোরাঁ রয়েছে। এই রাস্তা ধরেই রাতের বেলা এইদিকে যাওয়া যায়, ওই ফুড মার্কেট। আর দেখুন এদিকে সব বোটগুলো রয়েছে, বোটের টিকিট কাউন্টার মনে হয় এইটা। একজন একদিকে ওয়ান ওয়ে 100 ভাট করে, মানে বোথ ওয়ে এক একজনের 200 ভাট, দুজনের পড়লো টোটাল আসা যাওয়া 400 ভাট। এই যে শুরু হয় সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি। একটা বোটে 8 জন যেতে পারে। তো আমরা 2 জন আছি, আরও 6 জন ওখানে আছেন, ওয়েট করছে আর কি। তো সেরকমভাবে আপনাকে যেতে হবে। 8 জন ডান। এরপর আমাদের টিকিট নেওয়া হলো। টিকিট নিয়ে আমরা এখন যাব এই লং টেল বোটে চেপে ক্রাবির অন্যতম সুন্দর বিচ রাইলি বিচে। এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন বিচটা দেখুন, কতটা চওড়া বিচ, কোনো ক্রাউড নেই, খুব কম সংখ্যক লোক এই গোটা ক্রাবিতে রয়েছেন। ক্রাবি অনেক বেশি সুন্দর বলছি না এই কারণেই, কারণ এখানে লোক কম, আর লোকের হল্লা যেখানে কম সেখানেই সৌন্দর্যতা বেশি, সেখানেই নেচার বেশি। যারা প্রকৃতিকে ভালোবাসেন ক্রাবি তাদের জন্য সত্যি অনবদ্য জলের রং মুগ্ধ হয়ে যাবার মতন। ক্রাবির মেন বিচ থেকে প্রায় মিনিট 15-20 এরকম লং টেল বোটে সফর করে আমরা পৌঁছে গেলাম পাহাড়ে ঘেরা একটা ছোট্ট আইল্যান্ড, যার নাম রাইলি বিচ। চারিদিকে বড় বড় পাহাড়ে ঘেরা এই সুন্দর নির্জন অফবিট বিচে, এটাকে বলে সিক্রেট বিচ। এর নাম হলো রাইলি বিচ বা রাইলে বিচ। এখানে ক্রাউড কম, এখানে ম্যাক্সিমাম ফরেনার্স।
এখানে আসা প্রত্যেকটা মানুষ নিজেদের মতন করে আনন্দ করছে। কেউ সমুদ্রে স্নান করছে, কেউ সার্ফিং করছে, কেউ বালিতে খেলছে, আবার কেউ আবার রোদের তলায় শুয়ে সানবাত নিচ্ছে। স্নান করতে পারেন, ঘুরতে পারেন, সবকিছু করতে পারেন, সঙ্গে করতে পারেন হচ্ছে কায়াকিং। কায়াকিং এখানে খুব ফেমাস। এখানে রেন্টাল হচ্ছে 1 ঘন্টায় 200 ভাট, 2 ঘন্টায় 300 ভাট, 3 ঘন্টায় 400 ভাট, 1 ঘন্টায় 800, একদিনে 800 ভাট। এরকম নানান সব রেট আছে আর কি। ভালো জিনিস এটা। কায়াকিংটা ওই দূরে 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 অবধি করছে লোকে। এখানে আমরা এখন ডাব নিয়েছি। ডাব হচ্ছে 80 ভাট করে দাম। একটু ঠান্ডা ঠান্ডা ডাব খায়। ডাবে কতটা জল আছে দেখুন, তা অসাধারণ। আমার জীবনে খাওয়া অন্যতম সুন্দর ডাবের মধ্যে একটা। এত মিষ্টি জল, সরে আইডি, এত মিষ্টি জল এবং এত ফ্রেশ এবং এতটা পরিমাণ জল রয়েছে 80 ভাটে, দুজনকেও শেষ করা মুশকিল। এবং তার ভিতরে আবার মালায় শ্বাসও রয়েছে, সেটাও খাবো। এই গোটা আইল্যান্ডে রয়েছে অনেক কিছু দেখার। তাই এবার র্যালি বিচ থেকে ভেতরে ঢুকে গোটা আইল্যান্ড পায়ে হেঁটে ঘুরতে লাগলাম। দেখলাম ভেতরে রয়েছে একটা কেভ, রয়েছে একটা সিক্রেট 18+ বিচও। আর এই হচ্ছে ডায়মন্ড কেভ। খানিকটা এই জায়গা আমাদের ভাইজাকের বোরা কেভের মতন। যেমন ওই বোরা কেভে যাই, ঠিক বোরা কেভের মতোই ভেতরটা। এখানে এন্ট্রি ফিস রয়েছে আমাদের যে ফরেনারদের জন্য ওই 200 ভাট করে আর কি, 200 ভাট করে। বাট প্রবলেম হচ্ছে একটাই, যাবো ভাবলে এত সুন্দর জায়গা, কিন্তু এখানে এটা মেনটেন্যান্সের জন্য কোনো কারণে হয়তো বন্ধ রেখেছে, তো সেই জন্য যেতে পারছি না। বাট ভেতরটা কিন্তু খুব সুন্দর, দেখুন এখানে দেখতে পারেন। এই দেখুন এইরকম হচ্ছে ভেতরটা। অবশ্যই আসলে যাবেন, 200 ভাট মাত্র টিকিট। ভাবলাম যাবো, এতটা হেঁটে হেঁটে এলাম। বাট ডায়মন্ড কেভ দেখতে না পাওয়ার দুঃখকে নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি নিউড বিচের জন্য। আর দেখুন এই গোটা আইল্যান্ডটা কতটা সুন্দর করে সাজানো গোছানো, একেবারে পরিপাটি। রাস্তার দুধারে রয়েছে প্রচুর ক্লাব, রেস্তোরাঁ। আর এই যে পৌঁছে গেছি প্রায় 40 মিনিট হাঁটার পর সেই বিখ্যাত নিউড বিচে বা 18+ বিচে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ক্রাবির একটা সিক্রেট বিচে। এই বিচটাকে আবার বাইরে দেখি লেখাও রয়েছে 18+ বিচ বলে। তার কারণটা কি? থাইল্যান্ডে এখন অবধি যতগুলো বিচ দেখেছি তার মধ্যে সব থেকে হ্যাপিনিং এবং সব থেকে জমজমাট মজাদার বিচ হলো এই বিচটা, যেখানে প্রত্যেকটা মানুষ নিজেদের মতন করে স্নান করতে, মজা করতে ব্যস্ত। এবং কেন এই বিচটাকে বাইরে লেখা ছিল 18+ বিচ, তা এখানে আসলেই বুঝতে পারবেন। আমার পিছনের জায়গাটা দেখে আমার মনে হচ্ছে না সবটা আপনাদের ক্যামেরায় ধরে দেখাতে পারবো। মিনিট 15 মতো এখানে বসে আছি। কি যে শান্তি এই জায়গাটা, অপরূপ ঠান্ডা একটা হাওয়া, সামনে একটা সামুদ্রিক পরিবেশ, সব মিলে দারুণ লাগছে। প্রচুর টুরিস্ট এখানে, শুধু আমি দেখাই, দেখুন প্রচুর টুরিস্ট এখানে আসছে, স্নান টান করছে, নিজের মতো এনজয় করছে। এতদিন আমি জানতাম এই জিনিসটা অন্য কিছু, বাট এখানে এসে আমি জিনিসটা বুঝছি এই জিনিসটা আবার অন্য কিছু। এখানে পুজো করা হয় রীতিমতো। দেখুন আমি ভাই বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু বললে আবার আমার সব ফ্যামিলি লোকেরাও দেখছে এখানে। ভাই এসব কি এখানে অদ্ভুত জিনিস রে ভাই, কিন্তু অন্য কিছু মনে হচ্ছে দেখে। এই জন্যই লেখা রয়েছে 18+ বিচ, বুঝতে পেরেছেন? চলে যাই ভাই, এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না মনে হচ্ছে, বুঝলি রৌনক? আমার বাবা মা, তোর বাবা মা, আরও কতজন দেখছে। দেখুন এই দেশে এটাই কালচার, কালচারের সাথে তো বানাতেই। এবার কি করি বলুন? এত সুন্দর একটা বিচে কি আসবো না, সিক্রেট বিচে? কিন্তু এসে এই জিনিসটা দেখতে পাবো ফার্স্টে বুঝতে পারিনি, ধারণাই ছিল না। সেজন্য ধারণা করার পরেই আমরা চলে যাচ্ছি এবার। বাট আসতে পারেন, এই র্যালি বিচ আসলে এই সিক্রেট বিচটায় আসবেন, খুব সুন্দর। যদি স্নান টান করতে চান, রেস্ট নিতে চান, সময় কাটাতে চান, খুব পারফেক্ট জায়গা এটা। মিনিট 40 মতন সময় সেখানে কাটিয়ে আবারও একই পথ ধরে ফেরত চলে আসি র্যালি বিচে। এখানে আমরা এখন বসে রয়েছি টিকিট হাতে করে। এই সাদা টিকিট হচ্ছে ওই নাও, আমি বলে দিচ্ছি, ওই নাংপাড়া তারা যে আমরা জিনিসটা থেকে উঠেছিলাম সেইটা। আর পিঙ্ক টিকিট হচ্ছে আউনাংয়ের। তো আউনাংয়ের লোক উঠলেন, এলেন, চলে গেলেন বোটে। তা আমরা বসে রয়েছি, বাকি 6 জন এলে তারপরে ভর্তি হলে তারপর আমরা বোটে উঠতে পারবো আর কি। সিস্টেমটা এইরকম এখানে। র্যালি বিচ ঘুরে সেদিন আবারও লং টেল বোটে করে বিকাল নাগাদ ফিরে আসি আমাদের হোটেলে। বেশ কিছুটা সময় রেস্ট নিয়েই
সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়ি বৃষ্টি ভেজা ক্রাবি শহরের রাতের জীবনটা ঘুরে দেখতে। ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, ভূমিকম্প হোক, যাই হোক, ক্রাবিতে আমরা থাকছি একটা রাত পুরোপুরি, কারণ কালকে রাত্রে এই সময় আমরা চলে যাব এয়ারপোর্ট। তো সেই জন্য ভাবলাম যাই হয়ে যাক ভাই, ছাতা নিয়েছি, রুমে ছাতা ছিল, বেরিয়ে পড়লাম ক্রাবি শহরটা ঘুরে দিতে। কারণ ক্রাবি আমাদের কাছে একেবারে নতুন, আপনাদের কাছেও নতুন, আমার চ্যানেলে প্রথম দেখছেন ক্রাবি। তো ভাবলাম যে যাই হোক ভাই, একটু ভিজে হলেও ঘুরে দেখায় আপনাদের, তাই তো রোনক? আমরা প্রথমে কোথায় যাচ্ছি এখন? মার্কেট নাইট মার্কেট, সেখানে যাবো। দুর্ভাগ্যবশত আজকে তো বৃষ্টি, সেটা আপনাদের ফায়ার শোটা এবারে ক্রাবিতে দেখাতে পারবো বলে মনে হচ্ছে না, দেখি কালকে যদি হয়, বাকিটা আপনাদের এসে দেখতে হবে। দেখুন রাতেও কত সুন্দর লাগছে এই বৃষ্টি ভেজা ক্রাবি শহরকে। এই ক্রাবি ফুকেটের থেকেও আরো বেশি মনে ধরেছে আমার, কারণ এত সুন্দর স্নিগ্ধভাবে সাজানো গোছানো, চারিদিকটা এতটা রঙিন এবং সমস্ত কিছু একেবারে পরিপাটি। সত্যি পরের বার থাইল্যান্ড এলে আগে ফুকেট না গিয়ে পৌঁছে যাব ক্রাবিতে। ক্রাবি এতটাই সুন্দর এবং প্রাকৃতিকভাবে মোড়ানো। আর এই হলো ক্রাবির আউনাং নাইট ফুড মার্কেট। হোটেল থেকে মোটামুটি 10 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম আউনাং নাইট ল্যান্ডমার্ক মার্কেট। এটাই সেই বিখ্যাত ক্রাবির নাইট ফুড মার্কেট। দেখি কী খাবার পাওয়া যায়। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর সাজানো গোছানো, দেখুন খুব ভালো। আমি মনে হচ্ছে অপয়া, বুঝছেন, আমি এলাম আর সব কারেন্ট চলে গেল ভাই, এক সেকেন্ডে। আমি যেই বললাম তাহলে চলো যাই, সব কারেন্ট উড়ে গেল, বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেছে। সি ফুডের কালেকশন, স্কুইড রয়েছে এখানে, চিংড়ি রয়েছে, কাঁকড়া রয়েছে, নানান রকমের সব চিংড়ি, দামগুলো সব লেখা আছে এখানে। আর পরের দোকানটায় যাই, দেখি পরের দোকানে কি পাওয়া যায়। এটা হচ্ছে আবার বিবিকিউ কর্নার। আচ্ছা, সামুদ্রিক স্বাদিখা, এই যে স্যালমন, আচ্ছা এটা স্যালমন ফিশ, এটা সি ফুড, এটা হচ্ছে অক্টোপাস, এই দেখুন এটা হচ্ছে অক্টোপাস, এটা হচ্ছে চিংড়ি, বিভিন্ন রকমের মাংস, দেখুন বিবিকিউ চিকেন। এখানে দেখুন পাওয়া যাচ্ছে জাপানিজ খাবার, হ্যাঁ, ওকোনোমিয়াকি, জাপানিজ পিৎজা। এখানে জাপানের বিভিন্ন রকমের পিৎজা, এগুলো কি জাপানের পিৎজা নাকি বলে তৈরি হচ্ছে। এখানে আবার ফলের দোকান, বাহ বাহ বাহ, আলাদাই। এখানে দেখুন, এই যে দাদা তোমার জন্য এই ভিডিওটা, সুশির সম্ভার। সুশি খাবি নাকি? মালয়েশিয়াতে গিয়ে তুই সুশি খেয়ে যা করেছিলিস ভাই, সারা জীবন মনে থাকবে আমার। এই যে অথেন্টিক সুশি, যারা সুশি লাভার আছেন, যারা সুশি খাবার, জাপানিজ খাবার, কোরিয়ান খাবার পছন্দ করেন, তাদের জন্য এই মার্কেটটা একেবারে স্বর্গরাজ্য। হ্যালো, এরপর আপনাদের যে জিনিসটা দেখাতে চলেছি তার জন্য রেডি তো? এই দেখুন কুমিরের মাংস, দেখেছেন? কুমিরের দাঁতের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, কত কুমিরের মাথা রে ভাই। হ্যালো, ইজ দিস রিয়েল ওয়ান? ইজ দিস রিয়েল ওয়ান? মাই গড, এই সবকটা হচ্ছে আসল ভাই। এই দেখ কুমিরের, ধর ধর, এত সাহস তো, ধর জ্যান্ত আছে, তুই হাত দিতে পারতিস ভাই? বাপ রে বাপ। এখানে কুমিরের কঙ্কাল রাখা আছে, ছোট ছোট কুমিরের মাথা, এগুলো ছোট কুমিরের মাথা, কুমিরের চামড়া। হাউ মাচ? হাউ মাচ ওয়ান প্লেট? দিস 5 for 89 বাট। 5টা এরম স্টিক থাকবে, 5টা স্টিক, দাম হচ্ছে 89 ভাট। বিশ্বাস করুন সাহস হলো না আমার ট্রাই করার মতন, অত দম পাই পেলাম না যে কুমিরের মাংস ট্রাই করবো। 5 পিস বলছে, 5টা স্টিক বলছে 89 ভাট। বাট সেই 89 ভাটটা বড় কথা না, বাট ওটা খেয়ে যদি পরে ভাত হজম করতে না পারি সেটাই হচ্ছে বড় কথা। ঝিনুকের মাংস দেখুন, ঝিনুকের মাংস ভাই আলাদাই। এইসব কোনটা? এগুলো দেখতেই তো এসব নাইট ফুড মার্কেটে আসা। বাবা দেখুন ওখানে কি একটা তৈরি হচ্ছে। এখানে দেখুন পাওয়া যাচ্ছে লবস্টার, গ্রিলড লবস্টার, 790 ভাট। এক হাত বড় বড় সাইজের লবস্টার, দামটাও বেশ ভালোই। 790 ভাট মানে হচ্ছে 800 ভাট, 800 দুগুণে 600, এই 800 1600, আরও 400, প্রায় 2200 টাকার কাছাকাছি। কিন্তু মার্কেটটা, ফুড মার্কেটটা কিন্তু অনেকটা বড়। ওই দিকটা যায় নাকি? ফুড মার্কেটটা অনেকটা বড়, অনেক ধরনের বিভিন্ন টাইপের মাংসের এবং ভেজিটেরিয়ান জিনিসের কিন্তু সম্ভার রয়েছে। এই দেখুন আবার কারেন্ট চলে গেছে ভাই, মনে হচ্ছে আজকে আমি অপয়া আছি, বাসছি আর কারেন্ট চলে যাচ্ছে, সব দোকানপত্র অন্ধকার। আমরা এই সারা মার্কেটের মধ্যে পছন্দ হলো হচ্ছে এই যে অরেঞ্জ জুসটা, এটা হচ্ছে 35 ভাট দাম, খুব ভালো পাওয়া যায়। বিভিন্ন ফলের রয়েছে দেখুন,
এখানে ব্লুবেরি, গুয়াভা, পিঙ্ক গুয়াভা, ম্যাঙ্গো, পমিগ্রেনেট, লিচি, কিউই প্যাশন, ম্যাঙ্গো প্যাশন, প্যাশন, কিউই লেমন, নানান ফলের সব জুস রয়েছে। আমরা নিলাম হচ্ছে অরেঞ্জ। দাও 35 বার দাও। গুড মর্নিং ফ্রম ক্রাবি। গতকাল রাতের যে আকাশ বা পরিবেশ ছিল তা একেবারে সম্পূর্ণ 180 ডিগ্রি পাল্টে এখন নীল আকাশ, সাদা মেঘ, আর সঙ্গে উঠেছে রোদ। আর এখন ঠিক সকালবেলা স্থানীয় সময় কটা বাজে? 9:15, মানে ইন্ডিয়াতে বাজছে এখন প্রায় 7:45 মতন। উঠে পড়েছি একটু আগেই ঘুম থেকে, একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে দেখছি বাচ্চারা সব সুইমিং পুলে খেলাধুলা করছে। আমরা এখন যাব সকালে ব্রেকফাস্ট সারতে। সকাল 7টা থেকে সকাল 10টা অবধি চলে এখানে ব্রেকফাস্ট, যেটা এই স্টের মধ্যেই কমপ্লিমেন্টারি থাকে। আর আমাদের টোটাল এই স্টে, ঘোরা, থাকা, খাওয়া সমস্ত কিছু, পিক আপ ড্রপ, এয়ারপোর্ট পিক আপ সমস্ত কিছু প্যাকেজের মধ্যেই রয়েছে। ডিসকভার থাইল্যান্ডের মাধ্যমে আমরা গোটা এই থাইল্যান্ড ট্রিপটা করছি আর কি। তো আপাতত আমাদের আজকেই এই আইল্যান্ডে শেষ দিন। আমরা ক্রাবিতে রেখেছিলাম একটা রাতই, এখন মনে হচ্ছে আরেকটা রাত রাখলে আমার মনে হয় ভালো। 2 রাত রাখার চেষ্টা করবেন সম্পূর্ণ এই ক্রাবি শহরে। কালকে ওয়েদারটা বড়ই খারাপ ছিল, ওই জন্য আপনাদের ক্রাবি বিচে, আউনাং বিচে সন্ধ্যেবেলা 6:30 নাগাদ হয় ফায়ার শো, সেটাও দেখাতে পারিনি। আজকেও হবে বলে মনে হচ্ছে না, কারণ আমাদের এয়ারপোর্টের জন্য বেরোতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে নাইট ফুড মার্কেট কভার করবেন। এছাড়া ক্রাবি শহরে বিশেষ দেখার কিছু নেই, তবে এই আইল্যান্ড বা এই ধরনের এই নাইট মার্কেট, বিচ সাইড, এইগুলোই দেখার। ক্রাবি খুব সুন্দর, ফুকেটের মতো অত লাস্যময়ী জীবন ক্রাবিতে নেই। নাইট যে লাইফ, অত মানে কি বলবো, উত্তেজক নাইট লাইফ সেসব কিছু নেই। সুন্দর, স্নিগ্ধ, শান্ত সমুদ্রের পার এই ক্রাবি, খুব ভালো। নেক্সট বার আসলে 2 রাত অবশ্যই থাকবো এই ক্রাবিতে। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া, যেখানে আমরা গতকাল চেক ইন করেছিলাম। আর ঠিক এর সামনে এটা অনেকগুলো মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর কি, বাঙালি রেস্টুরেন্টে রয়েছে একটা, কলকাতা কিচেন বলে। বাট আপাতত আমরা যাব এখন রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। এখানে তো বিভিন্ন দেশের মানুষ রয়েছেন, তাই বিভিন্ন দেশের সব খাবার দাবারও এখানে রয়েছে। দারুণ, মানে এই সমস্ত হোটেলে থাকার একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। এত ভ্যারাইটি অফ খাওয়া দাওয়া, ব্রেকফাস্টে হিউজ সব আইটেম, বেশ ভালো। তার সঙ্গে সার্ভিস তো খুব ভালোই। দেখি আমি অর্ধেক আইটেম কিছু বুঝতে পারছি না, চিনতে পারছি না। আমাকে আগে প্লেটে নিই। রৌনকও দেখি মাথা চুলকাচ্ছে, বুঝতে পারছিস তো অর্ধেক আইটেম সব আছে ভাই। কথায় আছে না যে আপনার দিনের মিলের মধ্যে সব থেকে হেভি হওয়া উচিত ব্রেকফাস্ট, আর সব থেকে হালকা হওয়া উচিত ডিনার। খানিক সেরকমই এখন চলছে আমাদের ব্রেকফাস্টের যে আয়োজন। মোটামুটি ওভার 50 to 60+ আইটেম রয়েছে এই গোটা টোটাল ব্রেকফাস্ট এরিয়াতে। নানান রকমের সব খাবার, কত রকমের সব মানে ওই কুকিজ, কত রকমের মাফিনস, কেক, ডোনাটস, কত রকমের সব ইন্ডিয়ান খাবারও বেশ ভালো রকম রয়েছে। পরোটা, আলুর দম, পাউরুটি, ডিম ভাজা, সমস্ত কিছু রয়েছে। স্পেগাতি রয়েছে, ফ্রাইড এগস রয়েছে। বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেবো আর কি। তো যা হোক করে বেছে বুঝে এই কটা আইটেম নিয়ে এসেছি আপাতত। এইদিকে আবার আইসক্রিম রয়েছে, মানে ভাবা যায় আপনার যেটা ইচ্ছা যত খুশি আইসক্রিম খেতে পারেন। এখানে দেখুন কফি, লাতে এইসবের মেশিন রয়েছে, জুসেস রয়েছে, হরেক রকমের। মানে কি দেখাবো আপনাদের, কি ছেড়ে কি দেখাবো। কি সুন্দর দেখুন সময় কাটাচ্ছে। এইদিকে পুল সাইড বার যেটা বলছিলাম আপনাদের, সেটাও রয়েছে এই দিকটাতে। আর এর পাশে আরেকটা পুল রয়েছে, এটা আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিল্যাক্সিং পুল। আর এটা হচ্ছে নাম নাকি ফ্যান্টাসি পুল। দেখুন চারিদিকে এরকম সব রুমগুলো রয়েছে, আর রুমের মাঝখানে এরকম সুন্দর। আমি এখন যাব হচ্ছে এই রাইডে করে এতে নামবো। এতদিন ওয়াটার পার্কে গেছি, আর নিজেদের হোটেলেই আছে এই জিনিস। আমি এখানে আছি। কি বলবো, এই সবুজ রাইডটা সেই মজা। মানে আপনি এই হোটেলে থাকলে, এবং এখান থেকে অনেক হোটেলের সঙ্গে এরকম ওয়াটার পার্ক যুক্ত আছে। ওয়াটার পার্কের মজা
ক্লাস এরকম রাইডের মজা দেখুন। হোটেল চেক আউট করে দিলাম, হোটেলকে বিদায় জানালাম। আবার আজকেও দেখছি আকাশ দেখুন পুরো মেঘলা করে এসে, মানে এখানে বুঝতেই পারছি বিকালের দিকে প্রতিদিনই ঝড় বৃষ্টি হয় আর কি। তবে আমাদের এয়ারপোর্ট যেতে সময় লাগবে ওই 45 মিনিট মতন। আর এয়ারপোর্টের জন্য যে গাড়িটা ভাই অসাধারণ লাক্সারি গাড়ি, হ্যাঁ হেভি গাড়ি। মানে আমাদের ওখানে যদি এরম গাড়ি দেওয়া হয় টুরিস্টরা তো পাগল হয়ে যাবে ভাই, পাগল হয়ে যাবে, এত লাক্সারি ভ্যান। এগুলো নাকি ভ্যান, আবার গাড়ি নিশ্চয়ই, এটাও নিশ্চয়ই পুশ ব্যাক করা যায়। ও আমি শুয়েই পড়লাম ভাই। ভাই এরকম গাড়ি নিয়ে তো পুরো ইন্ডিয়া ট্যুর কেন ওয়ার্ল্ড ট্যুর করতে পারি রে ভাই, আলাদাই। সামনেটা দেখুন, ড্রাইভারদের আয়োজনটাও মারাত্মক। এখানে জল টল রাখার জায়গা রয়েছে, এখানে সমস্ত কিছু আয়োজন রয়েছে, মানে কোল্ড ড্রিঙ্কসও রাখা রয়েছে, গান বাজনা বাজে, মানে ফুল টু এন্টারটেনমেন্ট। এবং পিছনের সিটও রয়েছে, আরও কয়েকজন হয়তো যোগ দেবেন। এই ভ্যানগুলো খুব এখানে চলে, আইল্যান্ড ট্যুরের জন্য পিক আপ জন্য এই ধরনের আসবে গাড়ি। তো আমাদের টোটালি প্যাকেজের মধ্যেই কিন্তু এয়ারপোর্ট পিক আপ ড্রপ সমস্ত কিছুই রয়েছে, ঠিক আছে। তো আমরা এবারে গোটাই থাইল্যান্ড ট্রিপটা করছি ডিসকভার থাইল্যান্ডের সঙ্গে। তাদের যোগাযোগের তথ্য ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, চেক করতে পারেন। খুবই বিশ্বস্ত। আমরা আগেরবারও থাইল্যান্ড ট্যুর এই আর্স ভাইদের সাথেই করেছিলাম ডিসকভার থাইল্যান্ডের সঙ্গে, আর এবারও করছি। আর স্পেশালি বলি যে এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু মানে ইন্ডিয়ান ওনারের কোম্পানি, গুজরাটে বাড়ি তার। তো উনি দীর্ঘদিন এখানে আছেন, তো তারই ট্রাভেল ব্যবসা আর কি এখানে বেসিক্যালি। তো আপনারা ইন্ডিয়া থেকে বসে নিঃসন্দেহে বিশ্বাস করে আমার ভরসায় ওনার সাথে ট্রিপ করতে পারেন। তো এইটুকুই বলার। আপাতত আমরা ক্রাবি শহরকে বিদায় জানালাম, আওনাং বিচের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। পৌঁছে গেলাম ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার আমরা ভেতরে যাই। আচ্ছা, আমাদের ফ্লাইট রয়েছে ভিয়েতজেট এয়ারে, সেটা রাত 8:45। এখন কটা বাজছে? এখন 6:15। 6:15, 5টা না 6:15 কি 6:30 বাজছে। তো এখানে আমরা চেক ইন করাই 8:45-এর ফ্লাইট, সেটা ব্যাংকক গিয়ে পৌঁছাবে রাত 10টায়। চলুন, ক্রাবি একদম নতুন এয়ারপোর্ট একটা। আমরা যখন আগের বার এসেছিলাম তখন ক্রাবি এয়ারপোর্ট হয়নি, হালিতে হয়েছে। একটু টেকনোলজি জানলে কত কি না ইজি হয়ে যায়। এখন ঠিক 6:45 বাজে। আমি ওইদিকে পিছনটা দেখা একবার, ওইদিকে আমাদের যে 8:45-এর বিমান, তার জন্য লম্বা একটা চেক ইন লাইন পড়েছে। তো ভাবলাম এখানে সেলফ চেক ইন কাউন্টারগুলো তো রয়েছে, তো সেলফ চেক ইন যদি করিয়ে নিই তাহলে ভালোই হয়। ভেরি ইজি। মানে এত লম্বা, যদি আপনার কাছে শুধু চেক ইন ব্যাগেজ না থাকে, যদি কেবিন ব্যাগেজ থাকে না, তাহলে আপনি এই ধরনের এগুলোতে কাউন্টারগুলোতে আপনি ইজিলি চেক ইন করে নিতে পারেন। কিন্তু তাতেও একটা সমস্যা আছে, আসুন আপনাদের দেখায়। এ হচ্ছে ভিয়েতজেট এয়ার। আমি গেলাম, এবার এখানে সমস্যাটা কি সমস্যা, এখানে তো আমি থাই ল্যাঙ্গুয়েজ জানি না, বুঝতে পারছি না যে কি আছে লেখা। সেজন্য কি ইউজ করবেন? গুগল লেন্স ইউজ করবেন। এই যে ফোনের গুগল লেন্স, এখানে দেখবেন ট্রান্সলেট অপশান আছে, ঠিক আছে। একটু কাছ থেকে দেখা এবার। এই যে গুগল ট্রান্সলেটে গেলাম, আমি এখানে ধরলাম, দেখুন সব ইংলিশে লেখা ফুটে গেল কি করতে হবে। এই দেখুন, ক্লিক করবেন। তো ইজিলি এইভাবে কিন্তু ফোন দিয়ে ট্রান্সলেট করে আপনি যে কোনো ভাষায় ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন, বা আপনার নিজের মাতৃভাষায় ট্রান্সলেট করে নিতে পারেন, এবং ইজিলি কোনো লাইন ছাড়াই এরকম বোর্ডিং পাস প্রিন্ট আউট করে নিতে পারেন। সিকিউরিটি চেকও ডান। ভাই বিদেশে আলাদাই থাকে জানেন তো। আমাদের কি কলকাতা এয়ারপোর্ট বা ডোমেস্টিকে যে কোনো এয়ারপোর্টে গেলে ব্যাগের যাবতীয় যা ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, জিনিস আছে, ওয়্যার থেকে শুরু করে চার্জার থেকে শুরু সমস্ত বার করে দিতে হয়। তো এখানে শুধুমাত্র ফোন, মানি ব্যাগ, ঘড়িও দিতে হয়, বেল্টও দিতে হয়। এখানে শুধুমাত্র ফোন, ল্যাপটপ আর পাওয়ার ব্যাঙ্ক, এই 3টে জিনিস, আর কিচ্ছু লাগে না চেকিংয়ের জন্য, সিকিউরিটি চেকিংয়ে। আপাতত আমরা 4 নম্বর গেটে চলে এসেছি। টাইম আছে বেশ অনেকটাই, আর এখানে ওই 3 ঘন্টা আগেও পৌঁছাতে হয় না, আরামসে 1.5-2 ঘন্টা আগে এলেই কাজ হয়ে যায়। বাট মেন ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে বসার জায়গা খুঁজে পাচ্ছি না। বসার জায়গা খুঁজতে হবে, পুরো ভর্তি গোটা এয়ারপোর্ট চত্বর। টাইম হয়ে গিয়েছে, স্থানীয় সময় রাত 8:05, আর আমাদের বোর্ডিং স্টার্ট হলো জোন সি। আমাদের জোন সি
আচ্ছা, আপনাদের তো বলেই নি আমাদের এই ক্রাবি থেকে ব্যাংকক যাওয়ার যে ফ্লাইট তার ফেয়ার কত, বলছি আগেই এটা বোর্ডিং করিয়ে নিই, আপনাদের বলছি। Passengers on C boarding please. যদি আমরা সাধারণত আমি স্কাই স্ক্যানার থেকে ফ্লাইটের টিকিটগুলো কাটি, ডোমেস্টিক হোক কিংবা ইন্টারন্যাশনাল। সাধারণত ক্রাবি থেকে ব্যাংকক আসতে যে ফ্লাইটের ভাড়া কম, যেটা মানে যে সময় থাকে আর কি, মোটামুটি 2400-2500 এরম থাকে। তা আমাদের পড়েছে 3000 টাকা করে আর কি, ওয়ান ওয়ে। এবং আগের বারে যখন ব্যাংকক থেকে ফুকেট গিয়েছিলাম তখনও কিন্তু ফ্লাইট ভাড়াটা খানিক এইরকমই পড়েছিল, অ্যারাউন্ড কত পড়েছিল একেবারে সেই ব্যাংকক থেকে ফুকেটে আসবে না 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 আগের বারে ব্যাংকক থেকে ফুকেটে আসবে ফ্লাইট ভাড়া পড়েছে 900 না 1000 টাকা, 1100 টাকা করে। 1100 টাকা, হ্যাঁ হ্যাঁ, এবারে তো 3000 টাকা এরকম পড়েছে। আবার আমি যখন ধরুন কুয়ালালামপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে লাংকোয় গেছিলাম তখন ওই 900-800 এরকম টাকাও পড়েছিল। তো সিজন ওয়াইজ এটা ডিপেন্ড করে, একটু লক্ষ্য রাখবেন, প্রচুর সস্তাতেও পাওয়া যায়। এখন একটু সিজনটা হাই, কারণ যে সময় আমরা টিকিট কেটেছি তার পরে পরেই সংক্রান্ত ফেস্টিভ্যালটা ছিল থাইল্যান্ডে। แถวด้านในได้เลยนะคะ ABC ขวามือสวัสดีค่ะ boarding pass please. Yeah, please. Thank you so 35E. much. Welcome on board. Thank you so much. สวัสดีค่ะ এই আমরা বোর্ড করে ফেললাম আমাদের বিমান 35E আর 35F। রাতের বিমানগুলোতে জানলার ধার পরে কী লাভ হয় ভাই? যাই হোক, এখানে সিটের আয়োজন হচ্ছে দুদিকে তিনটে করে, যেমন এয়ার এশিয়ার যে সাধারণ বিমানগুলো, ঠিক ভিয়েতজেট এয়ারও কিন্তু সেই একই রকম। একবার তো ভালোর মধ্যে প্লেনের বাইরেই আমাদের সিট পড়েছে, একদম লাস্টের থেকে দুটো তিনটে আগে। প্রচুর লম্বা একটা বিমান, প্রচুর প্যাসেঞ্জার, আর বাইরে পড়ছে এখন বৃষ্টি। যাই হোক, ঠাকুর করে 8:45-এ ছাড়বে, স্থানীয় সময় 8:45, মানে ইন্ডিয়াতে বাজবে তখন 7:15 সন্ধ্যাবেলা। 10:05-এ গিয়ে আমরা পৌঁছে যাবো, মানে ওই 1 ঘন্টা 5-10 মিনিটের বিমান, একদম কাছেই। সাধারণত ব্যাংকক থেকে ফুকেট বা ব্যাংকক থেকে ক্রাবি বা ক্রাবি থেকে ব্যাংকক এই ধরনের সময় লাগে আর কি, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই। তো চলুন আর কি, বিমানের তো বলেই দিচ্ছি, ব্যাগপত্র আমরা উপরে তুলে দিচ্ছি এর উপরটাতে। আয়োজন সমস্ত মোটামুটি সব একই, অন্যান্য বিমানের মতোই ভালো। এরপর সেদিন রাতের বিমান ধরে ঘন্টা দেড়েকের মধ্যেই দ্বিতীয়বারের মতন পৌঁছে যায় থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককে। আর এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতেই দেখে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রাইভেট কার। সেই গাড়ি করে পৌঁছে যায় আমাদের ব্যাংককের হোটেলে। আর ব্যাংককে কি করলাম সেই নিয়ে আসছি আগামী পর্বে, থাইল্যান্ডের শেষ পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।